আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সামনে যুদ্ধ কঠিন, অনেক লম্বা। মন্তব্য তারেক রহমানের। ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল, অভিযোগ সালাউদ্দিন। 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে? তোমরা ছাড়া, বিএনপি ছাড়া আর কোন দল করছে? ধর্ম নিয়ে কাজ করলেও ব্যবহার করে না জামায়াত, দাবি সংগঠন আমিরের। লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ নিয়ে ইসিতে প্রতিনিধি দল। ভোটের তফসিল ঘোষণা নিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ, সিইসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বাংলাদেশ বেতারের চিঠি। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না কাল। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। আমি ওইখান থেকে 10 টাকায় দেখি আমার নিনা ওইখানে রক্তে ভরে আছে। রাজধানী মোহাম্মদপুরে মা ও মেয়েকে নির্মমভাবে হত্যা, সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনি শনাক্তের চেষ্টা পুলিশের। আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সামনে খেলাপি ঋণের দায় নিতে হবে কর্মকর্তাদের, বললেন গভর্নর। প্রার্থী না দেখে ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সামনে যুদ্ধ কঠিন, অনেক লম্বা। দেশে জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় এলে শুভ পরিবর্তনের শুরু হবে বলেও মনে করেন তারেক রহমান। বিশেষ একজন ব্যক্তিকে ভালো আখ্যায়িত করে বাকিদের সমালোচনা করার প্রবণতা বন্ধের অনুরোধ করেন তিনি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই 50 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজনও ছিল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে। রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠানের সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহু নেতাকর্মী, সব না, একটা অংশ। গোটা অনুষ্ঠানের বড় অংশ জুড়ে তারেক রহমান কথা বলেন কর্মসংস্থান ও স্বনির্ভর বাংলাদেশ গঠন নিয়ে তার পরিকল্পনার কথা, যেখানে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি, বায়ু দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরিকল্পনা গুরুত্ব পায়। আমরা যে বলছি কোটি মানুষের কাছাকাছি আমরা জব তৈরি করব, কিভাবে তৈরি করব? কেন শুধু তো মুখের কথা বলছি না, আমরা জায়গাগুলো, স্পেসগুলো, প্রবাবল স্পেসগুলো আমরা তৈরি করেছি, প্রবাবল জায়গাগুলো, সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। এ সময় বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ছাড়া কেউই দেশের জন্য এখনো কোনো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পারেনি। সৎ মানুষের শাসন দিব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করব, এইসব ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের। বাট দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, সবগুলো বিষয় নিয়ে এইরকম প্রিসাইজ আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? শেয়ার বাজার ধস, কলকারখানা বন্ধের মতো ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর থেকে উত্তরণে গণতন্ত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, কিন্তু অবশ্যই একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। ধর্ম নিয়ে কাজ করলেও ব্যবহার করে না জামায়াত, দাবি সংগঠন আমির ডাক্তার শফিকুর রহমানের। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। এর আগে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। ইসির সাথে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, কমিশন এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তবে নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা নেই বলেও সাংবাদিকদের জানান তিনি। ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে সোমবার সকালে বৈঠক করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করে বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে তার দল। ধর্ম নিয়ে দলটি কাজ করলেও ব্যবহার করে না। নির্বাচন নিয়ে ডাক্তার শফিক বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই, তেমন হলে বিপর্যয় নামবে দেশে। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে।
এর আগে 11:30টায় দলটির 6 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বর্তমান পরিস্থিতিকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড বলার উপায় নেই বলে মন্তব্য করেন তিনি। মাঝে মাঝে খুব গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার নিশ্চিতে কমিশনকে দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এখানে অর্থ ব্যয় করা প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি, ডোনার কান্ট্রির কাছে সহযোগিতা চাওয়া যায়। আমরাও কিন্তু এই সময় ব্যাপারে অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায়। তো সেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পর্কে এগুলো আমাদের মধ্যে আলোচনার বিষয় ছিল। তফসিলের পর দায়িত্বশীলদের কেউ নিরপেক্ষতা ভঙ্গ করলে তা কমিশনকে জানানো হবে বলে হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সেদিনই জাতির উদ্দেশ্যে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। একই দিনে এবার ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের। নির্বাচনের আইনবিধি ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এসব কর্মযজ্ঞ আর ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে দেশবাসীকে ভোটের সময়সূচি জানাতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে রেকর্ডিং করা হবে বলে জানান ইসি সচিব। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সোমবার সকালে প্রথা ভেঙে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা ভোটে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে গেছে বলে জানান ইসি সচিব। সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে জাতীয় পরিচয়পত্র প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডির আইডিইএ প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন এই ব্যাপারে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। রাজধানী মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত 2 জন গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার স্কুল পড়ুয়া মেয়ে সাফিসা বিনতে আজিজ। সকালে মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। খুনের পর বাথরুমে গোসল সেরে মেয়ের স্কুল ড্রেস পরেই বেরিয়ে যায় সন্দেহভাজন গৃহকর্মী। সিসিটিভি ও খুনের আলামত পরীক্ষা করে অপরাধী শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সকাল 7:52 কালো বোরকা পরে মুখ ঢেকে ভবনের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন গৃহকর্মী আয়েশা। প্রায় 2.25 ঘন্টা পর 9:36 স্কুলের পোশাক পরে পিছে ব্যাগ নিয়ে বেরিয়ে যান। ঘটনা এই বহুতল ভবনের 8ম তলায়। ভেতরে গিয়ে দেখা যায় লিফটের সামনে গৃহকর্ত্রী লায়লা আফরোজের মরদেহ। উপরে গিয়ে দেখা যায় মেঝেতে ছোপ ছোপ রক্ত। নিজের ফ্ল্যাটের সামনে বসেই পুলিশ ও স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন গৃহকর্তা স্কুল শিক্ষক আজিজুল ইসলাম। জানান, স্কুল শেষে সকাল 10:30 নাগাদ ফ্ল্যাটে ফিরে দেখেন পড়ার টেবিলে রক্তাক্ত মেয়ে আর ঘরের মেঝেতে স্ত্রীর গলাকাটা মরদেহ। পরে মেয়েকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দরজার এই নব খুললাম, খুলেই দেখি আমার মেয়েটি মাথাটা এইভাবে দিয়ে
ওয়ালের সাথে হেলান দেওয়া, রক্ত রক্ত। আমি ওইখান থেকে জাস্ট তাকাই দেখি আমার নিনা ওইখানে রক্তে বসে আছে। আমার নিনাকে আমি ডাকতে ডাকতে গেছি, দেখি নিনার ওইরকম অবস্থা, কাত হয়ে আছে, পড়ে নাই। প্রতিবেশীরা জানান প্রায় 13 বছর আগে এই ফ্ল্যাটে উঠেছিলেন আজিজুল ইসলাম দম্পতি। নিহত মেয়ে নাফিজা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। আমার মেয়ের সাথে একদম ছোটবেলা থেকে আসছে, মানে এটা কোনোভাবে, মানে এটা কিভাবে, এর মনের মতো ভালো মানুষ হয় না। ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তাদেরকে ছুরি দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে আমাদের কাছে এটি মনে হয়েছে। তো লাশের সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য লাশ দুটি আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। আর এখন ওনাদের আত্মীয় স্বজনরা এসছেন, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা মাত্র 4 দিন আগে এই বাসায় কাজ শুরু করেন বলে জানিয়েছেন স্বজনরা। তার গ্রামের বাড়ি রংপুর, থাকেন বিহারি ক্যাম্প এলাকায়। ময়না তদন্তের জন্য নিহত দুজনের মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।